নাগরিক কমিটি তো কোনো দল নয়। নাগরিক কমিটি ওনার কথা অনুযায়ী যে নাগরিক কমিটি হলো একটা প্ল্যাটফর্ম। নাগরিক কমিটি হলো যে মূলত বৈষম্যবিরোধী ছাত্র যারা বাকি যারা আছে তাদেরকে একত্রিত হওয়ার মূলত একটা প্ল্যাটফর্ম। কিন্তু আপনি কি আদৌ মনে করেন যে এই যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছে বিশৃঙ্খল অবস্থা, নেতৃত্বের শুরুতেই যে দ্বন্দ্ব, বিভাজন, একে অপরের প্রতি বিষোদ্গার, চুল ধরে টানাটানি, রাস্তায় টানা হেঁচড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের মতো জায়গায় এই পরিস্থিতি যখন সকলে এক কাতারে আসছে, এক ব্যানারে আসছে, এভরিবডি ইজ ফাইটিং আন্ডার অ্যান আমব্রেলা ফর দি ওয়ান কজ। এই যে আজকের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো ওভারকাম করে কেমন করে আপনাদের এই কমিটিগুলো ঘোষণা হবে, আপনারা কি নিজেদের মধ্যে আলোচনা করেছেন? এখন নতুন একটি দল যখন হবে, এই দলের সাথে আমার ব্যক্তিগতভাবে আমার আদর্শিক মিল থাকলে আমি সেখানে যাব, আমার আদর্শিক মিল না থাকলে আমি সেখানে যাব না, এটাই তো স্বাভাবিক। ভবিষ্যতে যে রাজনৈতিক দলটি আসছে, রাজনৈতিক দলটি হবে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বের একটা অংশ যারা জাতীয় রাজনীতি করতে চায়। IPCO brand selects only the best products for our customers. আজকে নতুন একটি ছাত্র সংগঠন যাত্রা শুরুতে বলা যায় তাদের সমস্যা হয়েছে। আর নাগরিক কমিটির ব্যাপারে যে কথাটা বলছেন যে নাগরিক কমিটি নতুন রাজনৈতিক একটা বিষয় নিয়ে আসছেন এবং আমাদের শিবিরের জামাতের কাউকে বাদ দিয়ে দিয়েছে, আমি এটা মনে করি না। এখানে আসলে বৈষম্য বিরোধী আন্দোলনে এটা আমাদের আলাউদ্দিন মাহমুদ ভাইয়ের কথায় আসছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে যারা ছাত্র ছাড়া বাকি যারা আছে তাদেরকে একসাথে সমন্বিতভাবে তাদেরকে নিয়ে কাজ করার জন্য মূলত নাগরিক কমিটি করা হয়েছে। নাগরিক কমিটি তো কোনো দল নয়। নাগরিক কমিটি ওনার কথা অনুযায়ী যে নাগরিক কমিটি হলো একটা প্ল্যাটফর্ম। নাগরিক কমিটি হলো যে মূলত বৈষম্য বিরোধী ছাত্র যারা বাকি যারা আছে তাদেরকে একত্রিত হওয়ার মূলত একটা প্ল্যাটফর্ম। এখন নাগরিক কমিটিতে এখানে শুধু শিবির কেন, নাগরিক কমিটিতে ছাত্র দল ছিল, নাগরিক কমিটিতে বিভিন্ন ছাত্র সংগঠন গুলো ছিল, সকল দল মত সব সংগঠনের সবাই ছিল। এখন নতুন একটি দল যখন হবে, এই দলের সাথে আমার ব্যক্তিগতভাবে আমার আদর্শিক মিল থাকলে আমি সেখানে যাব, আমার আদর্শিক মিল না থাকলে আমি সেখানে যাব না, এটাই তো স্বাভাবিক। এখন হলো নাগরিক কমিটি একটা প্ল্যাটফর্ম ছিল, এখন নতুন একটা দল যেটা আসছে সেটা তারা ওই দলের আদর্শ বিশ্বাস করবে, ওই দলের চিন্তা চেতনার সাথে তারা একমত হবে এবং যারা তাদের এই প্রক্রিয়ার সাথে তাদের কথা বা সবকিছু মিলবে তারাই তো এটার সাথে শামিল হবে, এটাই তো স্বাভাবিক। পরিষ্কার আমি পরিষ্কার বুঝতে পেরেছি। আমি একটু মেজর জিল্লুর রহমান আপনার কাছে যেতে চাই। আপনি নিরাপত্তা বিশ্লেষক, আপনি এই দুই রাজনীতিবিদদের মতো না, আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গে জানতে চাই। ওনারা সরাসরি উত্তর দেবেন না, ওনারা একই সাথে আমি যতটুকু বুঝেছি দুই আলোচকের বক্তব্য থেকে একটা আন্দোলনের সময় সকল রাজনৈতিক দলের সমন্বয়ে নাগরিক যে কমিটি হয়েছে, এখন তারা নতুন রাজনৈতিক দল করবেন, তারা তাদের নিজেদের মতো করে আদর্শ নিয়ে নতুন রাজনৈতিক দলে যুক্ত হবেন, সেখানে ভিন্ন ভিন্ন আদর্শের রাজনৈতিক দল তাদের মতো করে নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি পরিচালনা করবে। কিন্তু আপনি কি আদৌ মনে করেন যে এই যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছে বিশৃঙ্খল অবস্থা, নেতৃত্বের শুরুতেই যে দ্বন্দ্ব, বিভাজন, একে অপরের প্রতি বিষোদ্গার, চুল ধরে টানাটানি, রাস্তায় টানা হেঁচড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের মতো জায়গায় এই পরিস্থিতি, আপনার বিশ্লেষণ জানতে চাই। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় যেটা আপনি যেভাবে সংঘর্ষ বলছেন, আমি তো একটা টিভি চ্যানেলে ঘটনাটা দেখলাম এবং ওখানে উপস্থিত এক সাংবাদিকের সাথেও কথা বললাম। তো এটা মধুর ক্যান্টিনে এ ধরনের ইতিপূর্বে হয়নি, কারণে তখন ছাত্র বেশি ছিল না, এত প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না, পাবলিক ইউনিভার্সিটি গুলাই মূলত ছাত্র রাজনীতির কেন্দ্রে থাকতো। আর এখন প্রাইভেট ইউনিভার্সিটি অনেক হয়েছে, সেখানে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে, যোগ্য ছাত্রছাত্রীরা রয়েছে যারা সর্বদিক থেকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে। এখানে শীর্ষ পর্যায়ে কয়েকটা পদবি ভাগাভাগি নিয়ে এই বিরোধের সৃষ্টি হয়েছে। তাদের কথা ছিল ওখানে মাদ্রাসারও কিছু প্রতিনিধিত্ব ছিল, তারপর প্রাইভেট ইউনিভার্সিটির কিছু ছাত্র ছিল। তাই ছাত্রছাত্রী তারা বলতে চাচ্ছিল যে শুধু ঢাকা ইউনিভার্সিটি কেন নেতৃত্বে সর্বদা থাকবে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন দাবি করছিল। মূলত এই জায়গা থেকেই তাদের ভিতরে হাতাহাতি, একটু কিলাকিলি এগুলা চড়াচড়ি হয়েছে। তারপরে যার যার মতো তারা সরে গিয়েছে।
আর যেটা ছাত্র সংগঠন বা যে কোনো সংগঠনের কথা বলুন, যে একটা আন্দোলনের সময় যখন সকলে এক কাতারে আসছে, এক ব্যানারে আসছে, everybody is fighting under an umbrella for the one cause, কিন্তু সেই গ্রেট কজটা অ্যাচিভ হওয়ার পরে এর পরবর্তীতে সাধারণভাবেই ধরে নেওয়া হয় যে আদর্শগত দিক থেকে যারা যত কাছাকাছি থাকবে তারা এক হয়ে চাইবে তাদের মতো করে যদি একটা রাজনৈতিক শক্তি গড়ে তোলা যায়, একটা প্ল্যাটফর্ম গড়ে তোলা যায়, সেটা চেষ্টা করবে। 100% সবাইকে এক করা যাবে, যেটা আন্দোলনের সময় করা হয় বা হয়ে থাকে, পরবর্তীতে সেটা ইতিহাস বলে না যে সবাই এক হয়ে একটা দল করতে পারে, তা না। একটা উদ্দেশ্য ছিল একটা ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারকে উৎখাত করা, এই একটা ইস্যুতে সবাই ছিল। পরবর্তীতে সেই টার্গেট লক্ষ্য অর্জন হয়ে শক্তি আছে, সৌম্য আছে, ক্ষিপ্রতা আছে, স্বপ্ন আছে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি যদি একটু বলেন কাইন্ডলি, আপনার নতুন রাজনৈতিক দলকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিরোধগুলো আরেকটু স্পষ্ট হয়েছে। নতুন রাজনৈতিক দলের ঘোষণার আগে একটা ইতিবাচক দিক হচ্ছে যে বিষয়গুলো হয়েছে যে উপদেষ্টা নাহিদ তার দায়িত্বশীল পদ থেকে পদত্যাগ করেছেন এবং তার নেতৃত্বে নতুন রাজনৈতিক দলটির ঘোষণা হবে 28 তারিখে। এবং এখানেও আমরা একটু পরিষ্কার হতে চাই, এই কাঠামোটি কি হবে, কেমন করে আপনারা এই যে আজকের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো ওভারকাম করে কেমন করে আপনাদের এই কমিটিগুলো ঘোষণা হবে? আপনারা কি নিজেদের মধ্যে আলোচনা করেছেন, বা আপনারা কি এই ঢাকার বাইরের সমন্বয়কদের সাথে যোগাযোগ করে সকলের অংশগ্রহণ নিশ্চিত করেছেন? আপনারা কি নারীদের প্রতিনিধি নিশ্চিত করেছেন? আপনারা কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নিশ্চিত করেছেন? কাঠামোটি কি হবে যদি একটু বলেন। হ্যাঁ, এখানে আপনি যে বিষয়টি বলেছেন যে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, আমি প্রথমেই বলতে চাই নেতৃত্ব নিয়ে এখানে দ্বন্দ্ব ছিল না, এখনো নেই। এটা যেটা হয়েছে, ইভেন আমরা অনেকগুলো মিডিয়া তাদের মতো করে তারা এক্সপেক্টেড কারা লিডার হতে পারে সেটা পোর্ট্রে করেছে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে। আর আমাদের মধ্যে যেটা হয়েছে, আপনি যেটা বলেছেন যে সাবেক শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন সভাপতি আমাদের কমিটিতে আছেন এখনো। তো এখন উনারা এখানে স্বাভাবিকভাবেই, যেহেতু আগে শিবিরের রাজনীতি করেছেন, যদিও শিবিরের রাজনীতি যে তারা করেছেন ক্যাম্পাসে আমরা যারা সাধারণ শিক্ষার্থী ছিল কিংবা যারা সাধারণ নাগরিক তাদের অনেকের কাছে অজানা ছিল, কারণ আমরা যখন অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে কাউকে শিবিরের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক পরিচয়ে আসলে পরিচিত হওয়ার কোনো সুযোগ ছিল না। তারা সঙ্গত কারণেই তারা নিজেদের পরিচয়কে তারা আড়াল করে রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা সাধারণ ছাত্রদের সাথে মিশে ক্যাম্পাসে অ্যাক্টিভিটিস চালাতেন। তো সেই প্রেক্ষাপটে যেটা হয়েছে, এই সংগঠনকে বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি যেহেতু গণঅভ্যুত্থানের পর একটি জাতীয় তরুণ নাগরিকদের জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে, তো এখানে যারা সাবেক ছাত্র শিবিরের ছিলেন তাদেরকে এখানে ইনক্লুড করার চেষ্টা হয়েছিল এবং তারা আমাদের জাতীয় নাগরিক কমিটি গঠনের প্রায় 3 মাস পর তারা এখানে জয়েন করে। তো জয়েন করার পর স্বাভাবিকভাবে জয়েন করেছে, শুরুতেই তারা একজন যুগ্ম আহ্বায়ক, একজন যুগ্ম সদস্য সচিব এবং সহকারী মুখপাত্র হিসেবে জয়েন করেছেন, আর তাদের সাথে আরো কিছু সাধারণ সদস্য ছিলেন। তো এখন তারা তো আসলে সেই এক্স শিবির হিসেবে জয়েন করেন নাই, তারা জয়েন করেছেন গণঅভ্যুত্থানের ছাত্রনেতা হিসেবে। হ্যাঁ, এখন যেহেতু তাদের পরিচয়টা এবং এক্স শিবির পরিচয় তারা যখন একসাথে মুভ করেন তখন সেটা স্পষ্ট হয়ে যায়, তখন আসলে এই জিনিসটার হাইড করার সুযোগ থাকে না। কিন্তু আমরা এখনো তাদেরকে ব্যক্তি হিসেবে বিবেচনা করি এবং আমাদের সংগঠনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তাহলে এখনো জামায়াত শিবিরের ছাত্র সংগঠকরা আছেন, সবাই বাদ না? না, এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে জাতীয় নাগরিক কমিটির সাথে বৈষম্য ছাত্র আন্দোলনের সুস্পষ্ট একটি পার্থক্য রয়েছে। বৈষম্য ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন এবং বৈষম্য ছাত্র আন্দোলনের যে কমিটি, তারা কিন্তু তাদের মতো বহাল তবিয়তে আছেন। বরং যেটা হচ্ছে, জাতীয় নাগরিক কমিটি প্যারালালি যারা ছাত্র না এবং যারা বৈষম্য ছাত্র আন্দোলনের সরাসরি সমন্বয়ক ছিলেন না, পিছন থেকে ছিলেন, আন্দোলনে বিশেষভাবে সহযোগী ছিলেন, তাদেরকে নিয়ে গঠিত হয়েছে। এবং
ভবিষ্যতে যে রাজনৈতিক দলটি আসছে, রাজনৈতিক দলটি হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের একটা অংশ যারা জাতীয় রাজনীতি করতে চায়, এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বের একটা অংশ যারা জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চায়। অনেকে আছে সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম হিসেবে। আমাদের এখানে ছাত্র দলের নেতা আছেন, নেত্রী আছেন, যারা রানিং ছাত্র দল করতেন, তারাও কিন্তু এখানে আছেন। তারা অনেকেই ঘোষণা দিয়েছেন, যেমন একজন আছেন কানাতাই লামলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব তুখুর ছাত্র নেত্রী, এবং তার বাবা আপনার বিএনপি রানিং আপনার ক্যান্ডিডেট এবং আগে সাবেক এমপি ছিলেন। উনি ঘোষণা দিয়েছেন যেদিন জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল গঠন করবে সেদিন আমি হয় রাজনৈতিক পদত্যাগ করব, অথবা যদি জাতীয় নাগরিক কমিটি এজ এ প্ল্যাটফর্ম, সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম হিসেবে থাকে, আমি সেখানে থেকে যাবে। তো জাতীয় নাগরিক কমিটিটা হলো একটা সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম, যেখানে ইভেন আপনি যদি মনে করেন যে না আপনার একটা অংশগ্রহণের সুযোগ আছে, সেটা সুযোগ আছে। আমরা একটা জাতীয় নাগরিকদের, তরুণদের ঐক্যমত্যের প্ল্যাটফর্ম হিসেবে এটা এতদিন ব্যবহার করেছে, এবং ভবিষ্যতে এটা সেই সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম হিসেবে থাকবে। এবং এটার একটা অনন্য যে বৈশিষ্ট্যটা, গণ অভ্যুত্থানের পর যেহেতু একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, এখানে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী পক্ষগুলোর মধ্যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরির একটা সুযোগ তৈরি হয়েছে, সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনাটাকে বাস্তবে রূপায়ণের জন্য জাতীয় নাগরিক কমিটি একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশকে উপহার দিতে যাচ্ছে। এটা যদি আপনি জাতীয় নাগরিক কমিটিকে মূল্যায়ন করেন, আমি এক বাক্যে এটা বলবো, গত 7 মাসে জাতীয় নাগরিক কমিটি যেটা করেছে, গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী বিভিন্ন শক্তিগুলোকে একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেছে। সেখানে প্ল্যাটফর্মে আনতে গিয়ে এখানে বিভিন্ন যে ব্লক গুলো আছে তাদের মধ্যে ছোটখাটো মাইনর এখানে মতবিরোধ ছিল, বড় ধরনের বিরোধ হয় না, এখানে ঝগড়াঝাটি হয়ই নাই। তো এখন যেটা হয়েছে যে রাজনৈতিক দলে কারা যাবে এবং কি স্টেক নিয়ে যাবে, স্বাভাবিকভাবে এটা নিয়ে কিছু আলাপ আলোচনা হচ্ছে, এবং সবার একটা আগ্রহের জায়গা এখন যে আসলে কিরকম দলটা আসতে যাচ্ছে। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, এখানে কোনো দ্বন্দ্ব ঘটেনি, বরং এখানে যেটা হয়েছে যে কিছুদিন আগে আমরা দেখেছি যে 3জন ছাত্রনেতার মধ্যে 2জন তারা এখন চাইনিজ কমিউনিস্ট পার্টির যে ডেলিগেশন, সেই ডেলিগেশনে তারা জয়েন করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে। এখন এই যে জয়েন করেছেন তারা কিন্তু স্পষ্টভাবে আমাদের তো জানিয়ে দিয়েছেন আমরা জাতীয় নাগরিক কমিটি কেউ হিসেবে জয়েন করছি না, আমরা জয়েন করছি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অথবা আমরা ছাত্রনেতা হিসেবে সেখানে জয়েন করছি। কিন্তু আপনি স্পষ্টভাবে বুঝে থাকবেন একজন একটি দলের জয়েন্ট কনভেনর, জয়েন্ট মেম্বার সেক্রেটারি এবং আপনার কো-স্পোক্স পারসন কিন্তু ব্যক্তি না, তারা সংগঠনকে রিপ্রেজেন্ট করে। সো এখানে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা আমাদের সাংগঠনিক প্রেস রিলিজ কিংবা আদার্স এর মাধ্যমে যদি আপনি ফলো করে পেয়ে যাবেন। কারণ আমি যেটা বলতে চাই যে নেতৃত্বে দ্বন্দ্ব ছিল না, নারী রিপ্রেজেন্টেশন আছে। শীর্ষ 10 জনের ভিতরে আমরা 3 থেকে 4 জন নারী পাবো। তবে একটা বিষয় আমরা নিশ্চিত করতে চাই যে একটি সংগঠনের আহ্বায়ক কমিটি যেটা গঠিত হবে সেটা কিন্তু কোটার ভিত্তিতে সম্ভব হয় না। এটা আহ্বায়ক কমিটিটা হবে যে তারা আসলে একটা নতুন সংগঠনে আত্মপ্রকাশ করছে, এই সংগঠনে কারা কাজ করবে, কিভাবে কাজ করবে, এটা খুব গুরুত্বপূর্ণ। ডেমোক্রেসি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ডেমোক্রেসি একটা ন্যাশনাল লেভেলে ডেমোক্রেসিটা খুব লিমিটেড, এটা মাথায় রাখতে হবে। এটা রেট্রোস্পেক্টিভ ওয়েতে কাজ করে। আপনি যখন কিছু নতুন গঠন করবেন, আগে ছিল না, যারা গঠন করবেন তারাই এখানে ডেমোক্রেটিক স্টেক হোল্ডার। যারা তারপর আসবেন, আসার পর যখন সবাই একটা জায়গায় সমবেত হবেন, একটা সেম স্ট্যাটাসে যাবেন, যখন কাউন্সিল হবে, তখন কিন্তু আসছে মূলত ডেমোক্রেসি। পৃথিবীর কোথাও আহ্বায়ক কমিটি ডেমোক্রেসির মাধ্যমে সংগঠিত হয়েছে এরকম ডেমোক্রেসি আমাদের এটা শুনিনি, এমন সম্ভব না আসলে। এটা আহ্বায়ক কমিটি 2 জন 4 জন 5 জন। বিষয়টি কি এরকম যে দুঃখিত আপনাকে থামানোর জন্য, তাহলে বিষয়টি কি এরকম যে জাতীয় নাগরিক কমিটিতে আপনারা সকল রাজনৈতিক সকল মতের আদর্শ যারা এই অভ্যুত্থানে অংশ নিয়েছে সকল রাজনৈতিক দল আপনারা একসাথে আন্দোলন করবেন, আর নতুন রাজনৈতিক দলটি আপনাদের এই সেখানে জামায়াত বা অন্যান্য রাজনৈতিক দলের লোকজন থাকবে না, তাই তো? পরিষ্কার? নো, ব্যাপারটা তো এরকম না আসলে। ব্যাপারটা হলো জামাতের লোকজন কেন একটা জামাত ছেড়ে অন্য রাজনৈতিক দলে থাকবে? যদি জামাতের কেউ নতুন রাজনৈতিক দলে থাকে তাহলে সেটা জামাত থাকছে না। যদি বিএনপির কেউ নতুন রাজনৈতিক দলে জয়েন করে তখন তো সেটা বিএনপি থাকছে না। বিষয়টা আপনি একটু খুব সাদামাটা ভাবে বোঝার চেষ্টা করবেন যে দলে জয়েন করবে ব্যক্তি হিসেবে, দল হিসেবে না। যদি অ্যালায়েন্স হয়, যদি আমাদের মধ্যে কয়েকটা দলের মধ্যে অ্যালায়েন্স হয়, তখন বলা যাবে যে এই আমব্রেলার ভিতরে 4-5টা পার্টি একটা অ্যালায়েন্স হয়েছে, কিন্তু দল তো দলই। বুঝতে পারলাম কিনা? আতাউর রহমান সরকার, ওনারা যে নতুন রাজনৈতিক দল করবেন সেখানে তো জামায়াতের বা শিবিরের কেউ পোস্ট থাকলে যাইতে পারবে না, এটা মোটামুটি পরিষ্কার। তো ওনারা তো এখন সরকারের ছায়া রাজনৈতিক দলের মতোই একটা অবস্থান, শক্তিশালী অবস্থানে আছেন।
আপনারা কোন অবস্থানে আছেন? আপনারা কি দুর্বল অবস্থানে, নাকি এখন চেইন অফ কমান্ড তো তাহলে ওই নতুন রাজনৈতিক দলের কাছে চলে যাবে? আপনারা কি দুর্বল অবস্থানে আছেন, নাকি আপনারাও পেছন থেকে এই রাজনৈতিক দলটিকে সমর্থন করছেন? আপনাদের অবস্থান কি? আসলে রাজনৈতিক দলের যে প্রক্রিয়াটা, তো রাজনৈতিক দল মানুষ কেন করে, রাজনৈতিক দল কেন মাঠে আসে? কেউ আদর্শিক অবস্থান ধরে একটা আসে, কেউ বলা যায় দেশ সেবা করার জন্য আসে। সবার একটা মোটো থাকে। তো নতুন একটি রাজনৈতিক দল যদি বাংলাদেশে আসে, সেটা নিয়ে তো আমাদের কারো বক্তব্য থাকার কথা না। ওয়েলকাম। আমাদের আমির জামাত না, জামায়াত ইসলামী বা শিবির নিয়ে এখন হলো যে এই যে প্রশ্নটা নতুন রাজনীতির সাথে জামাত শিবিরকে তালগোল পাকায় ফেলা, এটা আসলে এটা হয়ে গেছে। আমাদের মিডিয়াগুলো বলা যায় এই ক্ষেত্রে একটু বেশি। না তালগোল পাকাচ্ছি না, আমি একটু পরিষ্কার হতে চাই। আমাদের আপনাদের যেহেতু বাংলাদেশের রাজনীতিতে আপনারা এখনো গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেননি, যদি এরকম হয় যে দেখা গেল যে জামায়াত বা শিবিরকে এখনো বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না, তাহলে নতুন রাজনৈতিক দলটিকে সমর্থন দিয়ে আপনারা আবার সেখানে পুনর্বাসিত হওয়ার সম্ভাবনা কতটুকু? এমনও তো হতে পারে যে বাংলাদেশের মানুষ আসলে কি বাংলাদেশের আমরা গ্রহণযোগ্য বাংলাদেশের মানুষের কাছে আছে কিনা না আছে, এটা আসলে প্রমাণ করার অবস্থা ছিল না। আগের নির্বাচন 2001 সালের নির্বাচন না, 2001 সালের নির্বাচন যদি আপনি দেখেন, এবার 91 সালের নির্বাচন যদি দেখেন, এই দুইটার অবস্থা দেখলে জামাত ইসলামীর উত্তরোত্তর সেখানে জনপ্রিয়তাটা বোঝা যায়। এর পরবর্তীতে 2001-এও তো আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করছি। 2008 সালে বলা যায় একটা সাজানো নির্বাচন ছিল, পাতানো নির্বাচন ছিল। এটা দিয়ে আসলে জনমতের বেরোমিটারটা আসলে বোঝা খুবই কঠিন। এর পরবর্তী 2014, 2018, এরপরে 2024 এই নির্বাচনগুলো দিয়ে আসলে জামাতের অবস্থানটা বিবেচনা করা অনেক কঠিন। 5ই আগস্টের পরে জামাত ইসলামী মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য, এদেশের মানুষ জামাত ইসলামের কাছে কতটুকু প্রত্যাশা রাখে, এটা আপনারা মিডিয়া যারা আছেন তারা আপনারাও আপনাদের কাছে খোঁজ খবর অবশ্যই থাকার কথা আছে।